চড়ক পূজার আগের দিন যে নীল পূজা হয়, এবার নীল পূজাটা নাকি খুব মানে মানে কি বলবো, ভৌতিক ব্যাপারটা আছে। একদম স্পষ্ট শুনতে পেলাম যে ওখান থেকে আমাকে কেউ ডাকলো নাম ধরে। তো মানে এটা কিরকম ছিল, মানে পুরুষ না মহিলা বুঝতে পারিনি। হঠাৎ করে দেখছি হাত আমার ঠিক এখান থেকে এতটা জ্বলছে, তার হাসার আওয়াজ পাইছে পিছন থেকে। হ্যাঁ, আমি বলেছি আমারই কাঁপতেছে। আস্তে আস্তে পিছন দিকে দিদির দিকে পিছাইছি, দিদির দিকে পিছনে আমি বললাম না, দিদির দিকে ঘুরে দিদিকে ধরে শুই। দিদির দিকে ঘুরছি, দেখি দিদি আমার দিকে ঘুরে আছে, মানে আগে থেকে বুঝতে পেরেছে, সেও বুঝতে পেরেছে। একটা থালার মধ্যে সরষা দিবে, সেই সরষাটাকে হাত দিয়ে একজনকে কন্টিনিউয়াসলি গোল গোল করে ঘষতে হবে, মানে গোটা সরষা। হ্যাঁ, যত ভালো করে ঘষবে তত ভালো সে আমাদের সাথে কনভারসেশন করতে পারবে। এতটুকু একটা কৌটাকে পোড়াতে তোমার কি মনে হয় কতটুকু কেরোসিন তেল লাগবে? বেশি তো লাগবে না, আমার কথাই না, 2 ঢাকনি আরামসে চলে যাবে, এমনি চলে যাবে। ওটা পোড়াতে 1 গ্রাম লাগছিল, তাও পড়ছিল না। নমস্কার, আমি অনন্য। দেখতে দেখতে আজকে আমাদের পডকাস্ট, যেটার নাম খোলা আকাশের নিচে, আজকে এপিসোড নাম্বার 2। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের ফার্স্ট এপিসোডটায় আপনারা এতটা কমেন্ট করেছেন, শেয়ার করেছেন। এটা আমাদের বিশেষভাবে আমরা এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি, আমার টিম, আমি অনন্য, আমার সাথে গোটা ক্যামেরাটা করছে গৌরব দে, ক্যামেরার পিছনে আছে। আমাদের টোটাল টিম সবাই সাপোর্ট করে, আপনারাও আমাদের টিমের একটা অংশীদার। তো আজকে বেশি কথা আমি বলবো না, আপনারা তো জানেনই যে আমাদের পডকাস্টটার নাম খোলা আকাশের নিচে, যেখানে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। আর আপনাদের জীবনের কোনো ঘটনা যদি থাকে, সেটা সাসপেন্স হোক, অ্যাক্সিডেন্টাল হোক, বা যে কোনো ইমোশনাল কোনো স্মৃতি, মেমোরিজ, তো সকল ঘটনা শুনতে আমরা সরাসরি পৌঁছে যাই আপনাদের কাছে। তো সেরকমই আজকে আমরা চলে এসেছি। আজকে আমাদের আরেকটি নতুন গেস্ট, দৃষ্টি বক্সির বাড়িতে। আর আজকে দৃষ্টি আমার পাশেই আছে, আমাদের টিমের সাথে অনেকদিন ধরেই আছে দৃষ্টি বক্সি। সেও খুব সুন্দর নাচ করে, অসাধারণ ট্যালেন্ট। সে নাচ শেখায় অনেক পুচকি বাচ্চাদের, অনেকটা ট্যালেন্টেড একটি মেয়ে। তো সেই আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করেছিল যে তার জীবনে একটি হরর স্টোরি আছে, একটা ভূতের ঘটনা। তো সেটাই আমি তার কাছ থেকে শুনে নেব। তো চলো এবার সরাসরি দৃষ্টির কাছে চলে যাই, দৃষ্টির কাছ থেকে জিজ্ঞেস করি তার জীবনের হন্টেড ঘটনাটা কি। তো দৃষ্টি, তোর সম্পর্কে কিছু বল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। নমস্কার, আমি দৃষ্টি বক্সি। রিসেন্টলি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, তো এখন ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাচ্ছি। এটা আমার খুব প্রিয় একটা জিনিস। আর অবসর টাইমে আমি ড্রয়িং করি, ড্রয়িং শেখাই ছোট ছোট বাচ্চাদের পড়ে। এই তো এই দৃষ্টির কথা শুনলেনি। এবার দৃষ্টির জীবনেই ঘটেছে এমন কিছু ঘটনা যেটা আজকে শেয়ার করবে। দৃষ্টি বলেছে যে খুবই কৌতূহল যে তার জীবনে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করতে চায়, তাই আমাকে বলেছিল। তাই আমি বললাম যে অবশ্যই, ঘটনাটা আমার খুব স্কেয়ারি লেগেছে, কেননা একটু অন্যরকম। তাই আমি পডকাস্ট সেকেন্ড এপিসোডের দৃষ্টির বাড়িতে চলে আসলাম। আমি ওয়েটই করিনি, কেননা এটা একটা সত্যিকারের, এখন বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস, করা মাঝখানে ভূতের গল্প তো সবাই শুনতে ভালোবাসে। তো 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা সকলের জীবনে ভূত তো আমাদের ছোটবেলার থেকে, ঠাকুমার ঝুলি থেকে শুরু করে কেই না ভালোবাসে। তো আমি বেশি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাব। দৃষ্টির নিজের জীবনে হয়েছে 2টি ঘটনা এরকম ভৌতিক, আর দৃষ্টির জেঠুর জীবনে আরেকটি ঘটনা ঘটেছে। সেটি কি ঘটেছে আমার তো মানে এখনই গায়ে কাটা দিচ্ছে। এখন আমি সামনে আরেকবার শুনবো আমি, চলো তোমরা শুনে নাও। দৃষ্টি বল, তোর সাথে কি হয়েছিল সেটাকে শেয়ার কর। আমার সাথে যেটা হয়েছিল সেটা আমি এখনো ফার্স্ট টাইম সেটা আমি এখনো বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি ওটা কি ছিল। ঘটনাটা অনেক আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগেরই হবে। তো তখন আমার ঠিক পাশের বাড়িতে একজন ঠাম্মা ছিল, ঠাম্মা মারা গেছিল। তো ঠাম্মা না খুব আসতো, আমার ঠাম্মা আর ওই ঠাম্মা খুব ভালো একটা ফ্রেন্ডশিপে ছিল, মানে পাশাপাশি বাড়ি। তো এবার ওই ঠাম্মা মারা যাওয়ার পর শ্রাদ্ধের টাইমে জানি আমরা প্রত্যেকে বাঙালি ঘরে, হিন্দু ঘরে তো একটা কীর্তন হয় রাতের দিকে, রিচুয়াল আছে। তো এবার কীর্তন ছিল, তো আমার মা ওখানে গেছিল, বাড়িতে ছিলাম। তো অনেক রাত হয়ে গেছিল, তো কখন প্রায় 12টা
11:55 কি 12টা বাজে। সময়টা কি শীতকাল ছিল? হ্যাঁ শীত ছিল। তাহলে আরো আগে রাত নেমে যায়, এরকম ব্যাপার, কুয়াশা, তখন একটু তাড়াতাড়ি রাতটা নেমে যায়। হ্যাঁ। তো এবার আমাকে বাবা বললো যে মাকে ডেকে আন, তো আমি নর্মালি গেলাম। এমনি তো সচরাচর বাড়ির এদিক থেকে ওদিক যাওয়াই হয়। হ্যাঁ। তো এবার গেছি, তারপর মাকে ডাকলাম, মা বললো যে আসছে, তুই যা বাড়ি যা, আমি আসছি। তো আমি চলে আসলাম। চলে এসে যখন গেটে ঢুকবো, তোর বাড়ির গেটে? আমার বাড়ির গেটে, তখন আমাদের বাড়ির না অপোজিট একটা মাঠ আছে। আচ্ছা। মাঠের পাশেই একটা গলি, মাঠের বা পাশে একটা গলি আছে। আচ্ছা। তো ওখানে আগে পাশে বাড়ি জেঠু গাড়ি টাড়ি রাখতো। আচ্ছা। তো আমি একদম স্পষ্ট শুনতে পেলাম যে ওখান থেকে আমাকে কেউ ডাকলো, মানে তোর নাম ধরে? নাম ধরে। তো মানে গলাটা কিরকম ছিল, মানে পুরুষ না মহিলা? বুঝতে পারিনি ওই টাইমে, জাস্ট মনে হলো কেউ ডাকছে। হ্যাঁ। আচ্ছা। এবার আমি গেছি, প্রথমবার দেখলাম, দেখার পর দেখি কেউ নেই। আমি চলে আসলাম, ঠিক আছে। চলে আসার পর বাড়িতে ঢুকলাম, তারপরে টাইম হলো, মা তাও আসার, তখন মার ফোন ছিল না, আমারও ফোন ছিল না টাইমে। তো বাবা বললো যে তুই আর একবার ডাইকে আন। তো আমি আবার গেলাম, আবার গিয়ে যখন আসছি, যখন ঢুকবো, এবার আমি মানে একদম পরিষ্কার শুনতে পেলাম যে এটা আমারই না, মানে প্রথমবার যেমন একটু প্রথমে হলে কেমন মনে হয় যে এটা আদৌ আমার নাম কিনা, ভুল শুনছি কিনা, বা চিল্লাচ্ছে হয়তো কেউ বাড়িতে। তো তারপরে এবার শুনলাম যে এটা না মানে আমারই নাম ডাকছে। এবার তখন জানি না আমার মধ্যে কি কাজ করছিল, আমি হাঁটা দিচ্ছি ওদিকে। আচ্ছা, মানে কোন দিকে? যে দিক থেকে ডাকছিল? যে দিক থেকে ডাক, গলিটার দিকে। ওদিকে হাঁটা দিয়েছিস? আচ্ছা। তো ওদিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো তখন মা বেড়াইছিল ওই বাড়ি থেকে। আচ্ছা। মা বেরানোর পর মা দেখছে আমি ওদিকে যাচ্ছি, কিন্তু ওদিকে কেউ নাই। তো মা আমাকে দিকে অনেকবার পিছন থেকে ডাকছে, আমি শুনতে পাইনি। তো এবার মা গেছে, দিয়ে যাওয়ার পর ফট করে আমাকে ধরছে। তখন আমার একটা জ্ঞান আসে যে মা চলে আসছে, তার আগে কিন্তু আমি শুনতে পাইনি। ঘোরের মধ্যে ছিল? হ্যাঁ হ্যাঁ। তো এবার তারপরে মা গেছে, গিয়ে ওই কি বলে গাড়ির নিচে, গাড়ির আশেপাশে দেখছে, সব জায়গায়, গলির একটু সামনে গিয়ে দেখছে যে আদেও কেউ আছে কিনা, ডাকছে কিনা। হ্যাঁ, হতে পারে তখন বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে। তো এবার যাওয়ার পর দেখে কেউ নাই। এবার গলিটা প্রচুর বড়, আর আশেপাশে বাড়ি, বাড়িতে গেট, তখন সবাই ঘুমায় পড়ছে রাত্রেবেলা, তালা মারা থাকে গেটে। দেখি কেউ নাই, তাও মানে আমি কিন্তু শুনছি, মানে আর আমি যদিও না শুনতে পারতাম, তাহলে পিছন থেকে যদি আমাকে মা ডাকতাম আমি তো শুনতে পাইতাম ওইটুকুটা আওয়াজ। তারপরে তো মা ওখান থেকে বাড়ি নিয়ে আসলো। তো তারপরে থেকে আমি ভাবছি যে এটা কি, মানে লাইক মানে কে ডাকছিল? হ্যাঁ, ওই কোশ্চেন মার্ক। হ্যাঁ। তারপরে একদিন ওখানকার জেঠিকে বলা হয়েছিল, ওই গলির একজন বাড়ির জেঠিকে। জেঠি বলছে না, আমি তো মানে ওই জেঠির সাথে আমাদের ফ্যামিলি ভালো একটা সম্পর্ক। জেঠি বলছে না, আমি তো ওই টাইমে ডাকিনি, আমি তো ঘুমায় পড়ছিলাম। আচ্ছা, এরকম বিষয়টা। তো এটা একটা কি বলবো, একটা কোশ্চেন, এরকম ঘটনা হয়। এটা বললাম না যে স্পিরিচুয়াল কিছু কিছু আছে যেগুলোর কোনো কোশ্চেন হয় না, যে কিছু কিছু ঘটনাকে আমরা বুঝতে পারি না। এটার আমাদের সাবকনসিয়াস, আমাদের কনসিয়াস, আমাদের কনসিয়াস যে মাইন্ডটা, এই দুটোই আমাদের কোনো এর উত্তর খুঁজে পায় না যে কেন, কি জিনিসটা হচ্ছে। হয়তো সেগুলো কোশ্চেনই থেকে যায়, এগুলো আজও আমরা উত্তর পাই না। তো এরকম কিছু কিছু ঘটনা সবার জন্যই থাকে। এবার পরবর্তী ঘটনায় চলে যাব। এটিও দৃষ্টির সাথে ঘটেছে। তো চল আরেকটি ঘটনা তো শুনে নি। হ্যাঁ, পরবর্তী ঘটনাটা হলো চড়ক পূজার আগের দিন যে নীল পূজা হয়, এবার নীল পূজাটা নাকি খুব মানে মানে কি বলবো, ভৌতিক ব্যাপারটা আছে নীল পূজা। নীল পূজার সাথে একটা কিছু একটা শুনেছি, কোথাটা কানেক্টেড একটা। হ্যাঁ, তো নীল পূজার টাইমে নাকি এদিক ওদিক ভূত চালান করা হয়। তো এবার ওই দিন নীল পূজার দিন আমি দুপুরবেলা স্নান টান করছি, করে নিয়ে, এটাও আমার বাড়ির আশেপাশেরই মানে ঘটা ঘটনা। তো বাড়ির সামনেই যে মাঠটা, তখন এখন ওই মাঠটা কভার করা, টিন ফাঁকা করে দিয়েছে, আগে টিন ছিল, তার আগে ফাঁকা ছিল। তো এবার ওই বাড়ির ওখানে আমি চুল টুলগুলো শুকাতে গেছিলাম, তখন ওখানে ভাড়া আসবে এরকম ব্যাপার ছিল। দুপুর দিকে স্নান টান করছি, স্নান করে গেছি। কিছুক্ষণ থাকার পর আমি ঠিকঠাক বাড়িতে আসছি। বাড়িতে এসে সেদিনকে আমি পড়তে বসছিলাম, বিকালের দিকে এই ঘরেই বসছিলাম পড়তে, মা কাপড় গোছাচ্ছিল। তো বললি যেন প্রথম পড়তে বসছিস অনেকদিন পরে। পড়তে বসছিলাম। তো পড়তে বসার পর হঠাৎ করে দেখছি হাত আমার ঠিক এখান থেকে এতটা জ্বলছে। আচ্ছা, জ্বালা জ্বালা করছে, আঁচড় মারলে যেরকম হয়। জ্বলতে জ্বলতে হঠাৎ করে দেখি মানে ব্লেড দিয়ে কাটলে কেমন হয়
এখান থেকে লম্বা একটা- এতটা, হ্যাঁ একদম, হ্যাঁ। আমার দাগও আছে এখন হালকা, এখনো দাগ হ্যাঁ আছে? এখান থেকে এতটা একদম মানে ছিটা 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 রক্ত পড়া শুরু হয়েছে। আচ্ছা, ভাবলাম যেটা কি করে হতো, এবার ভাবলাম অনেক সময় কি হয় বলতো, যে স্কিন ইনফেকশন বা কিছুতে লাগে, হতে পারে। তখন আমি কিছুটা কথাটা চলে ইগনোর গেল, করছি, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। মা বলছে পারতে, ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। তারপরে সেদিনই রাত্রেবেলার দিকে আমি শুয়ে আছি বিছানায়, আর দিদি পাশে, আমি দিদি একসাথে শুই। তো হঠাৎ করে আমি উঠে বসে দিদি বলছি, দিদি পিঠটা না আমার জ্বলছে, দেখ তো কি হচ্ছে। তো ও যখন দেখলো যে আস্তে আস্তে মানে পিঠের ওপর থেকে আস্তে আস্তে আমার রক্তটা বেরাচ্ছে, রক্ত বেরোচ্ছে? রক্ত বেরাচ্ছে উপর থেকে, একা একা কাটছে ওর চোখের মানে সামনে। ওটা কি আঁচড় মারা ছিল? না, একটা দাগ, একটা দাগ, ওখান হ্যাঁ। থেকে ব্লাড বেরোচ্ছে? হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে বেরাচ্ছে। তো এটা একটা গেল। তারপরে আমি তো তখন তো মোটামুটি ছোটই ছিলাম, তো খেলতাম, বাইরে খেলতে যাইতাম। তো খেলতে খেলতে হঠাৎ করে বাড়িতে আসতাম, বাড়িতে এসে কে পায়ে কাটছে একা একা, কি করে কাটছে জানি না। হ্যাঁ, এটা কি পর পর? হ্যাঁ পরপর প্রায় 3-4 দিন হয়েছে এমন গ্যাপে হ্যাঁ, মোটামুটি? হ্যাঁ। আচ্ছা। হওয়ার পর তারপরে তো মা একজনকে ডাকলো, ডাকার পর সে মানে ঝাড়াঝাড়ি যা করলো, আচ্ছা। তো করে বললো যে হাওয়া লাগছিল আমার সেদিনকার। হাওয়া একটা হাওয়া হয় না মানে, আচ্ছা, আচ্ছা। কারো মানে যখন তুই খারাপ দিনের বেলায় নজর পড়ে, চুল শুকাতে গেছিলিস ওই সময় কি? হ্যাঁ ওই সময়টাই, দিনের বেলা তার মানে দুপুর এরকম বেলা পড়ে? হ্যাঁ সূর্যালো তো দিনের হ্যাঁ। বেলাও হয়? হ্যাঁ হ্যাঁ, দুপুর টাইমটাতে না, কোনো দুপুর সময় টাইমটা। মানুষের স্বস্তি নেই, রাত্রিবেলা দুপুরবেলা যে কোনো সময় যখন তখন কিছু হয়ে যেতে পারে। আর আরেকটা ঘটনা বলি, এই যে এই মাঠটা সামনের বাড়ির, এই মাঠটাকে নিয়ে একটা অনেক বড় ঘটনা আছে। সামনে এই যে সামনের এই মাঠটা এখন বৃষ্টিতে cover বাড়িতে করা আছে। এসেছি, একদম সামনে একটা মাঠ আছে, পিছনে রেল লাইন। ওখানকারই ঘটনা বলছে। হ্যাঁ, পিছনে রেল লাইন, রেল লাইনে ঘটা অনেক ঘটনা আছে। আচ্ছা, ছোট ছোট। সবগুলো তো একবার শেয়ার করা যায় না। হ্যাঁ। আজ তোমার যদি ভালো লাগে কমেন্ট করবে, আরো ঘটনা বলবো। তো বাড়ির সামনের মাঠটাতে না অনেক আগে একজন মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে থাকতো, আর তার শ্বশুর থাকতো। বাচ্চা দুটো ছোট ছোট। তো এবার ওই টাইমে ওই শ্বশুরটার শরীর খারাপ, শ্বশুরটা হাসপাতালে ভর্তি। তো এমন টাইমে খোঁজ আসছে, আর তখন না ওই যে কি বলতো, ওই যে কিসের ঘর, খড় হয় না, কুড়ে ঘর, মানে মাটির ঘর, কাঁচা ঘরগুলো। হ্যাঁ, নিচটা মাটি, পাশের যে ওয়ালটা ওটা হচ্ছে বেড়ার হয়, খড়ের যে মোটা মোটা বেড়া, হ্যাঁ, উপরে টিন টিন খড়টা বা চাল, হ্যাঁ বুঝতে পারছি। তো কাঁচা ঘর, অনেক বছর আগে, আমার বাবা তখন অনেক ছোট ছিল। তো ওই টাইমে খবর আসছে যে লোকটা মারা গেছে। আচ্ছা। তো এবার মহিলা বাড়িতে 2টা বাচ্চা নিয়ে আছে, এবার বাচ্চা নিয়ে আসার পর মহিলা রেডি হচ্ছে যে বেরাবে। ওই টাইমে বাচ্চারা কি করছে, ওর মা রান্না করছিল, ওই উনান থেকে একটা কাঠি নিয়ে খড়ের মধ্যে দিছে, খড়ের মধ্যে দেওয়ার মহিলাটা যখন বেরাইছে, ওই বাচ্চা 2টা ওই ভিতরেই পুড়ে মারা যায়। আগুন লেগে গেছিল? শুকনো খড়ের ঘর। তো এইভাবে নাকি সেই দিন এই মাঠে 3 জন মারা যায়। 3 জন? হ্যাঁ, তবে থেকে এই মাঠটা না মানে খুব একটা, মানে যতজনই আসে টুকটাক ভাড়া। আমি পডকাস্টটা শেষ করার পরে আমি আর গৌরবদা ফিরবো মাঠের পাশ দিয়ে, তো একটু তো কেমন লাগছে? সত্যি, এটা সত্যি কথা, মানে কেউ থাকতে পারে না। কিছু হয় মানে অনেকে কিছু বলে, ফিল করে, হ্যাঁ। তারপর তোমার এই যে ঠাম্মাটার কথা বললাম মারা গেল, যে ঠাম্মাটা মারা যাওয়ার আগে আগে না রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, লাঠি নিয়ে হাঁটতো। তো তখন এখানে প্রচুর বড় বড় না কচু গাছ ছিল, বড় বড় পাতা। তো একবার ঠাম্মাটা না হঠাৎ করে বাড়িতে ঢুকে বসে পড়ছে খাটের মধ্যে। কি হয়েছে বলছে, জল দে, ভাল লাগছে না শরীর। কি হয়েছে শোনা? ঠিক ওই কল, এখানে একটা কল আছে, কলের পিছনে অনেক কচু গাছ, তো সেই কচু গাছের থেকে নাকি 2টা বাচ্চার হাসার আওয়াজ পাইছে পিছন থেকে। হ্যাঁ, আমি বলেছি আমারই কাঁপতেছে। বাচ্চা হাসি মানে এটা তো অন্যরকম একটা। কচু গাছের ভিতরে কোন বাচ্চা থাকবে ওই টাইমে? সন্ধ্যার দিকে দাও, যখন লাইট পড়ে গেছে। হ্যাঁ, আওয়াজ হয়েছে। তারপরে তো সঙ্গে সঙ্গে আসছে, এসে বসে জল টল খেয়েছে। তারপরে মা গিয়ে আগায় দিয়ে আসছে। আমার সাথে হলে কি করব আমি জানি না। তো বললাম না যে কিছু জিনিসের ব্যাখ্যা সত্যি পাই না, এইসব ঘটনাগুলো যাদের সাথে ঘটে সেই একমাত্র বোঝে। এবং ওই যে কথায় আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যার বিশ্বাস যার কাছে। তো ভূত আছে কি নেই সেটা মানুষের হাতে, কেননা আমরা এখনো নিজের চোখে দেখতে পারিনি, ঘটনা শুনেছি। তো এবং সবগুলো ঘটনা উড়িয়ে দেওয়ারও নয়। তো এমন নয় যে ভূত নেই, সেটাও না, কারণ এই গোটা পৃথিবীতে সাদা কালো এই ব্যাপারটা একটা কাজ করে। মানে আলো যেহেতু আছে, আলোর ঠিক অপোজিট অন্ধকারও থাকবে। আর ভগবান যেহেতু আছে, ভগবানের বিপরীত কিছু একটা তো থাকবে। সেটা কি? তো সেটাই হচ্ছে আমাদের বিশ্বাস। তর্ক আর বিশ্বাস, এই দুটোর মধ্যে দোনো মনো কি আদৌ আছে স্পিরিট নাকি আদৌ নেই? তো
দুটো ঘটনা শোনালাম, দুটোর মধ্যে অনেকগুলো ঘটনাই দৃষ্টি বললো। কোনো সময় বাচ্চার খিলখিল করে হাসি, আর কোনো সময় হঠাৎ করে আঁচড় মারার দাগ এবং সেখান থেকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে। এগুলো আপনার সাথে হলে কি করতেন? আপনার কাছে কোনো জবাব আছে? তাহলে কমেন্টে জানান। আর এবার চলে যাব আমাদের আরেকটি ঘটনা। এর আগেও দৃষ্টি অনেকগুলো ঘটনা আমাকে বলেছিল, অনেক ছোট ছোট ঘটনা, সেগুলো করতে গেলে বিশাল বড় একটা এপিসোড হয়ে যাবে। তো সেগুলো সব বলতে বলবো না, তাহলে 1-2 ঘন্টা পার হয়ে যাবে, কারণ প্রচুর ঘটনা শুধু দৃষ্টির সাথে নয়, দৃষ্টির পরিবারে অনেকের সাথেই ঘটেছে। আমার যদি সুযোগ হয় আর আপনাদের যদি ভালোবাসা পাই, তাহলে আবারও আসবো এবং দৃষ্টির পরিবারের যাদের সাথে ঘটেছে এরকম ইনসিডেন্ট, তাদের সাথে সরাসরি কথা হবে। এটার জন্যই ভালোবাসা দেবেন। লাইক না করে থাকলে এখন লাইক করবেন, কমেন্ট করবেন যে দৃষ্টির ঘটনাগুলো কেমন লাগছে। তো দৃষ্টি অনেকগুলো ঘটনা ছিল, দৃষ্টিকে আমি বলবো যে তুই তার মধ্যে ওই ঘটনাটা বল, এই যে তোর দিদির সাথে কেটা হয়েছিল, আমাকে বলছিল, ওটা খুব আমার ভয় লেগেছে। আপনারা শুনুন কি হয়েছিল, ব্যাপারটা বল। তো সেদিন রাত্রেবেলা আমি আর দিদি শুয়েছিলাম বিছানায়, আমি রাত্রেবেলা ঘুমানোর টাইমে, কটা বাজে 12টা। তুই আর তোর দিদি একসাথে শুস? আমরা একসাথে শুই। তো আমরা যেখানে মানে আমরা এইভাবে শুই, আর আমাদের এখানে পিছনেই জানলা, মাথাটা জানলার দিকেই দিই, সাইডে মাথার পিছনেই জানলা। তো এবার তখন রাত্রেবেলা আমি একদিকে ঘুরে শুয়েছি, দিদি ওদিকে উল্টা দিকে, মানে আমরা দুজন দুদিকে করে শুয়েছি। তো শোয়ার পর হঠাৎ করে মানে আমি শুনতে পাইলাম যে আমাদের জানলার ঠিক নিচ থেকে কে জানি একটা গোঙায় গোঙায় কাঁদতেছে। এবার বিড়ালের কান্নার আওয়াজ আমরা সবাই পাইছি, ও একটানে কান্দে বিড়াল, কখনো কিন্তু গোঙায় গোঙায় কাঁদে না, বা শ্বাস নিয়ে নিয়ে যেমন মানুষ কাঁদে ওভাবে কাঁদে না, মানে পজ দিয়ে মানে একটা যে শ্বাস টাইমে ছাড়ে না, আস্তে 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 শ্বাস নেওয়া আবার গোঙানো এরকম করে। তো এবার ওইটা কুকুরও ওভাবে কাঁদে না, কুকুর তো একদম আলাদাভাবে কাঁদে। তো এবার আমি না শুনছি, শোনার পর আমি কি কোনো ভুল হইতে পারে, তাও ভয় লাগতেছে। তো আমি আস্তে আস্তে পিছন দিকে দিদির দিকে পিছাইছি, দিদির দিকে পিছনে আমি বললাম না, দিদির দিকে ঘুরে দিদিকে ধরে শুই। দিদির দিকে ঘুরছি, দেখি দিদি আমার দিকে ঘুরে আছে, মানে আগে থেকে মানে বুঝতে পেরেছে, সেও বুঝতে পেরেছে। তো এবার ও আমার দিকে ঘুরে বলে কি যে কি কিছু শুনতে পাইলি? হ্যাঁ, আমি না আরেকজনের কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখি হ্যাঁ, আমিও তো পাইলাম জিনিসটা, মানে দুজনেই নোটিস করেছে একসাথে। হ্যাঁ, মানে তখন যে খুলে দেখবো ওই সাহসটা নাই যে কি আছে। হ্যাঁ, এটাই মানে একদম সাউন্ডটা কিসের ছিল। তো বললাম তো এটাই খুবই, এটাও খুব আমার কিছুদিন আগে দেশের সাথে ঘটেছিল, এটা বললো, এটাই আমি বলতে বললাম। ওর জীবনে অনেক ঘটনা আছে, তো আমি বলবো যে তুই কি বিশ্বাস করিস যে কিছু একটা আছে কি, তোর কি মনে হয়? হ্যাঁ, আমার সাথে যেহেতু ঘটছে 2-3 বার, তো আমি বিশ্বাস করি এনার্জি তো আছে। হ্যাঁ, কারণ আমি ডাকটাও শুনতে পেয়েছি, ইভেন আমি যখন আমার ঘরে একা থাকি। ওটা নিশির ডাক ছিল, যেটা আমরা জানি, শুনতে ডাক ছিল, নিশির ডাক যেটা হয়, নাম ধরে ডাকে। অনেকে বলে যে 3 বারে বেশি ডাকলে পরে উত্তর দিতে নাকি কেমন একটা ব্যাপার আছে, কনসেপ্ট যে তার মাঝখানে যদি কেউ ডাকে দিলে উত্তর দিতে নাই, মানে কিছু একটা ব্যাপার, উত্তর দেয় না। এটাই ইভেন আমি যে আমার ঘরে থাকি না, আমার ঘর থেকেও আমার ফিল হয়েছে আমাকে কেউ দেখছে। এটা আমার কি বিষয়, আমার দিদি তুলা রাশি না অন্য? না, আমার দিদি তুলা রাশি। দিদির সাথে ফিল করতে পারে। আমাকে জানি শুনি তুলা রাশির সাথে একটা কানেক্টেড আছে, বিশেষ করে যাদের জন্ম শনিবারে হয় তুলা রাশি, তাদের সাথে একটু বেশি হয়। আমার দিদি এটাও বলে, মানে ও যখন ঘরে থাকে না, মনে করে কেউ যদি বাইরে থেকে ঢোকে, নিস্তব্ধ কোথাও বুঝে যায় যে বাড়ি থেকে ঢুকছে, আগে থেকে কাজ করে, কেউ কাজ করে। বাবা, খুবই আচ্ছা। বেশি টাইম বাড়াবো না, এবার লাস্ট একটা ঘটনা শুনবো, এটা খুবই রোমাঞ্চকর। এটা দৃষ্টি জেঠুর সাথে ঘটেছিল। কি ঘটেছিল? জেঠুর সাথে ঠিক না, মানে আমাদের পুরো ফ্যামিলির সাথে, পুরো ফ্যামিলির প্রমাণ আছে। আচ্ছা, প্রমাণ। তো তখন আমার বাবা খুব ছোট, কত 5-6 বছর, 6-7 হবে, 5-6, অনেক আগের ঘটনা, প্রচুর আগের ঘটনা। তো আমার ঠাকুর তখন ইনচার্জে, মানে হয় না, ওই পুলিশ ইনচার্জে কাজ করতো। তো তখন ওই বাংলাদেশ থেকে কিছু একটা কোনো কারণে অনেকজন লোককে ধরা হয়। তো ওই ধরার মধ্যে কিছুজন দোষী হয় আর কিছুজনকে দোষী হয় না, মানে ওদেরকে ভুল করে ধরা হয়েছিল, নির্দোষ ছিল। এবার তার মধ্যে একজন ছিল, উনি হচ্ছে বাংলাদেশের কবিরাজ। এবার আমার যে মামাটার, মামা বলতে জেঠুটার কথা যে বলবো, তো ওই জেঠুটার না আগে একটা রোগ ছিল, মির্গি রোগ যেটাকে বলে, তো ওটা ওই রোগটা ছিল। তো রোগটা থাকার কারণে এবার মানে
বুঝতে পারতো না ওটা কি করে কমাবো, অনেক কবিরাজ অনেক ডাক্তার ওষুধ কোনো তখন তো এখনকার দিনে এত ট্রিটমেন্ট ছিল না, তখন কবিরাজের উপরই ভরসা করতে হতো, মানে কবিরাজি ডাক্তার আর উপায় নেই সেটাই। তো এবার তখন ঠাকুরদা ভাবছিল যে না লোকটাকে নিয়ে এসে দেখি তো যদি কিছু করতে পারি। আচ্ছা হ্যাঁ। তো এবার আমার ঠাকুরদা না তখন ওইসব বিশ্বাস অতটা করতো না, তো ওই লোকটাকে নিয়ে আসছে। তো লোকটাকে নিয়ে আসার পর লোকটা এরকম টাইম বলছে যে আমি রাত্রেবেলা জিনিসটা করব, আর যখন করব তখন যেন বাড়ির সবাই এক জায়গায় থাকে, একটা জায়গায় একটা ঘরে। তো ওই সবাই মিলে তো একটা ঘরে বসছে, গোল করে বসছে, কবিরাজটা আসছে বসছে। কবিরাজটা বলছিল একটা ঘিয়ের শিশি, একটা দুধের গ্লাস, বড় গ্লাসের দুধ, একটা পিঁড়ি বসার জন্য, যে আসবে তাকে বসার জন্য পিঁড়ি দিতে, আর বলছিল একটা থালার মধ্যে সরষা দিবে, সেই সরষাটাকে হাত দিয়ে একজনকে কন্টিনিউয়াসলি গোল গোল করে ঘষতে হবে, মানে গোটা সরষা। হ্যাঁ, যত ভালো করে ঘষবে তত ভালো সে আমাদের সাথে কনভারসেশন করতে পারবে। ঠিক আছে, তো মানে এখন আলাপ মানে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে একটা প্ল্যানচেট ডেকে আনা। হ্যাঁ, তো এবার কবিরাজটা কি করতো, মানে আমরা কি জানি কবিরাজটা না মানে আগেকার দিনে, বিশেষ করে এখনকার দিনে 90% ভুয়ো হয়। তো তখন ওনারা কি করতো, আগেকার দিনে কবিরাজরা কয়েকটা জিন পুষতো, রাখতো নিজের কাছে। তো এবার উনি লোকটা বসছে, বসার পর প্রথমে ডাকতেছে, অনেকক্ষণ ধরে কেউ আসে না, মানে কোনো সারা শব্দ নেই। ডাকার পর হঠাৎ করে একজন আসছে। তো যখন সে আসছে তখন নাকি পুরো হাওয়া শুরু, মানে এমন হাওয়া, আচমকা এমন হাওয়া হচ্ছে চারপাশ দিয়ে, যেন মনে হচ্ছে পুরো বাড়ি উড়ায় নিয়ে যাবে, ছাদ উড়ায় নিয়ে যাবে। আর কন্টিনিউয়াসলি ধাম 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 করে একটা আওয়াজ, বড় পায়ের, না পায়ের যে আসছে কেউ। এবার সে এসে না ঘরটা চারপাশ দিয়ে ঘুরছে, টিন দিয়ে উঠছে নামছে, মানে চারপাশ দিয়ে আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, আমি ছিলাম না, আমাদের ক্যামেরার পেছনে গৌরবদা এখনই ভয় পেয়ে উপরে তাকাচ্ছে, এটা দেখাতে পাচ্ছি না, এখন গৌরবদাই ভয় পাচ্ছে। তারপর মানে সে কন্টিনিউয়াসলি রাউন্ড খাচ্ছে, উপর দিয়ে উঠছে, বাট সে ঘরে ঢুকতে পারছে না। তখন যে আজকে আছে সে বলছে কি ঘরে আয়। তখন বলছে যে না আমি ঘরে ঢুকবো না, ভিতরে একটা লোক আছে, সে খাকি পোশাক পরে আছে। ওটা কি কনভারসেশন করে জানতে পারছে? হ্যাঁ, কথা বলছে। এবার কথাটা খুব মানে লাইক মানে ওনাদের কথা দেখবা ভারী হয় খুব, মানে মেয়ে না ছেলের কথা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা। তো এবার মানে বলছে, তারপরে আমার ঠাকুরদাকে নিয়ে যাওয়ার পর ঠাকুরদা ড্রেস চেঞ্জ করে আসছে, আসার পর বসার পর তখন সে যখন ঢুকবে তখন বলছে যে সবার জন্য মাথা নিচু থাকে, কেউ যদি আমাকে দেখার চেষ্টা করে আমি কিন্তু তখনই তাকে মেরে ফেলবো। আর খাকি পোশাকটা কে পরেছিল? আমার ঠাকুরদা পরেছিল। আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে একটা ফিল ওনাদের তো থাকবেই সেটা। তো এবার তারপর সে ঢুকছে ভিতরে ঢোকার পর আরো কনভারসেশন, তখনকার কথা তো বাবারাও ছোট ছিল, অত ভালো করে বলতে পারবে না। তো কনভারসেশন হওয়ার পর সে আর কি ওই ইলাজটা, মানে যেটা মেইন, যে এটা করলে এটা করে, সে বলতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, সে বলতে পারেনি, সে চলে গেছে। চলে যাওয়ার পর আরো দুজনকে ডাকছে। এবার এরপরে যারা আসছিল তারা হচ্ছে পরি আসছিল, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, মানে লাইক তারা ভালো ছিল, তারা আসছে। মানে আমার পরিরা কি কোনোভাবে এফেক্ট করে? আমরা কি শুনেছি যে আমাকে যদি পছন্দ হয় পরিরা বলে তাদের থেকে যায়, শরীরের মধ্যে থেকে যায়। হ্যাঁ, আচ্ছা। তো এবার তারা না জোড়ায় আসছিল, একটা ছেলে পরি একটা মেয়ে পরি। তাদের ঘটনাটা কি হয়েছিল, তারা দুজনকে খুব ভালোবাসতো, মানে দুটো পরি, একটা ছেলে একটা মেয়ে ভালোবাসতো। তো ভালোবাসার পর তাদের ফ্যামিলিতে মানেনি, তারা দুজন মুসলমান ছিল, তারা একসাথে ফাঁসি দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর সেখান থেকে তারা মানে পরি নাকি জিন, মানে ওটা কাইন্ড অফ ওরকম কিছু একটা। তারা আসলো, তারা এসে গান শোনাইছিল অন্য জগৎ থেকে এসে এরকম। তারা ভালো ছিল আর কি, মানে একটা লাইক কোনো খারাপ কিছু এফেক্ট হতে দেয়নি, না খারাপ কিছু হতে দেয়নি। তারা গান কি ডাকা হয়েছিল? হ্যাঁ, মানে ডাকা কোনো কারণে, হ্যাঁ ওই যে বললাম ওই একসাথে, মানে ওই দিনই ডাকা হয়েছিল। সেদিনই মোটামুটি 3 জনকে ডাকা হয়েছিল, 3 জন মিস, একটা জোড়া ওই পরি, একটা ওই তার আগে ছেলেটা, তারপর একজন আসছিল। তো সবাইকেই ডাকা হয়েছিল এই জন্য যে আমার মামা কিভাবে ঠিক হবে, মামা তো না জেঠু, মৃগীর জন্য কিভাবে ঠিক হবে, বা এটা কি অন্য কারো কীর্তি কিনা। আগেকার দিনে এখনো বিশ্বাস করতে হয় মৃগী কমানোর জন্য ভূতকে ডেকে আনতে হচ্ছে। না, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে না কেউ কাউকে খুব মানে জাদু টোনা করতো,
এই জিনিসটা খুব হতো। আর ওই টাইমে এই জিনিসটা খুবই হতো, খুবই বিশ্বাস করতো, ইভেন এখনো হয়, হ্যাঁ এখনো জিন ব্যাপারটা এই ব্যাপারটা এখনো আছে, তো এই আর কি। তো এবার তারাও পারেনি, তারপরে তারা চলে গেছে। চলে আচ্ছা। যাওয়ার পর তারপরে ডাকছে ডাকছে ডাকছে, আর কেউ আসতে পারে না, কেউ আসে না, কেউ আসে না। অনেকক্ষণ পর 1 থেকে 1.5 ঘন্টা পর একজন আসছে। আচ্ছা, এরা যে আসছিল এদের কি সামনাসামনি তো দেখা যায় না, কেউ দেখতে পায় এদেরকে ঘরের বাইরে খালি থেকে খালি সাউন্ডটা, কনভারসেশন না, কনভারসেশন তারা আসছে ঘরের ভিতরেই আসছে, ভিতরে কিন্তু দেখা যাবে কেউ দেখতে পায়নি, শুধু মানে কেউ দেখতে পারবে না, মানে শুধু সবার আওয়াজটা মাথা কানে নিচে, আসছে। হ্যাঁ শুধু দেখতে সবার পাবে না মাথা কেউ। এই যে এই আচ্ছা, পজিশন, মানে নিচের দিকে। হ্যাঁ, আর সবাই গোল করে ওনারা মাঝখানে আসছে। তখন আমাদের ঘরটা না বড় ছিল, মাটির ঘর, আচ্ছা, আচ্ছা, বড় ঘর, হ্যাঁ। সবাই মিলে চারপাশে বসছিল। তো এবার তারপরে যিনি আসছিলেন, তিনি ছিলেন একজন ফাঁসি দেওয়া লোক, ঠিক আছে। তো উনি আসছেন, উনি এসে প্রচুর বার বাড়ির চারপাশ দিয়ে ঘুরছে, উপর দিয়ে হাঁটাহাঁটি করছে, করার পর শব্দ শোনা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছিল, ঢুকছে, ঢোকার পর তাকে বলা হয়েছে রোগটা যে এই সমস্যা হয়েছে, এটার জন্য কি করা যায়। তখন উনি সলিউশনও বলছিল যে যে করছে সে আপনাদেরই চেনা কেউ। করছে বলতে মানে হয় না ওই যে জাদু টোনা, হ্যাঁ, ওটার জন্য কি তাহলে মিটিটা হচ্ছিল, হ্যাঁ, এবং ওটা যে ওটা করছে actual মির্গি। পরিবারের মধ্যেই, তার মানে হ্যাঁ পরিবারের মধ্যে, কাছাকাছি সদস্য চেনাশোনা, হ্যাঁ আমাদের পাড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো তারপর বলছে যে তোমাদের বাড়ির ঠিক পিছন দিকে একটা গাছের নিচে একটা কাচের বয়ম আছে, বলেন ছোট কৌটো, কৌটা আচ্ছা আছে, সেটাকে বের করে পুড়িয়ে দেবে, সেটা যতদিন থাকবে ততদিন। আর এমনিও এর অবস্থা খুব খারাপ, এ হয়তো বেশি দিন বাঁচতে পারবে না, ঠিক আছে। তারপরে তো তারপরে ওই যে বললাম যে দুধ ঘি রাখছিল, ইভেন এক সময় নাকি এটাও বলছে যে যখন ওই ফার্স্ট যে ছেলেটা আসছিল তখন আমার বাবার না পিসি ওই হাত দিয়ে সর্ষাটা ঘোরাচ্ছিল, ঘোরাতে বলছিল যে, আচ্ছা। এবার পিসি কোন মানে ওদিকে মন দিতে গিয়ে এটা হট করে আস্তে ঘোরাচ্ছিল, আচ্ছা ঠিকঠাক একটু ঘোরানো, মানে কনসেন্ট্রেটটা বিগড়ে গেছিল, বিগড়ে গেছিল। তখন নাকি ওই বলছে যে ওকে কিন্তু তাড়াতাড়ি ঘোরাতে, ভালো করে ঘোরাতে বল, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসছে, বলছে আমি কিন্তু ওকে মেরে ফেলবো এবার, এভাবেও বলছে, মানে ডিরেক্টলি হুমকি দিয়েছে। যাই হোক, তারপরে তো যে আসলো সে তার কথা শোনালো, তারপর সে ঘিটা খেয়েছে, তারপর পিড়িতে বসছে, তারপর দুধ দিয়েছিল, দুধটা নাকি যে ঢক ঢক করে খাইছে সেটার আওয়াজও নাকি সবাই পাইছে, কিন্তু তাকানো যাবে না, শব্দটা শোনা যাচ্ছে। তো এবার তারপরে তো ওই যেখানে বলছে ওখানে গেছে, ওখানে গিয়ে পরবর্তীকালে পাইছে একটা এরকম ছোট আর একটা বয়ম, ভিতরে অনেক ছোট ছোট টুকরা টুকরা কাগজ ছিল, ঠিক আছে, হ্যাঁ কাগজ ছিল নাকি কাপড় ছিল, তো এবার ওটা নাকি পুরাতে, এবার এতটুকু একটা কৌটাকে পুরাতে তোমার কি মনে হয় কতটুকু কেরোসিন তেল লাগবে? বেশি তো লাগবে না, কথাই না, 2 ঢাকনি 3 ঢাকনি আরামসে চলে যাবে, এমনি চলে যাবে। যদি ওটা পুরাতে 1 গ্রাম লাগছিল, তাও পড়ছিল না 1 গ্রাম। ইভেন যখন পুছিল তখন নাকি একদম মানুষ পোড়া গন্ধ বেরোচ্ছিল, মানুষ পোড়া গন্ধ, মানে মানুষের চামড়া পুড়লে যেরকম একটা গন্ধ, হ্যাঁ ওই গন্ধটা নাকি সবাই পাচ্ছিল। তো তারপর তো যখন সে যাবে, ওই জিনটা যাবে আর কি, মানে লাস্ট যে এসেছিল সে যখন যাবে তখন ওই কবিরাজটা বলছে তুই যে যাবি সেটার কি প্রুফ আছে তোর কাছে, কি প্রুফ দিয়ে যাবি যে বুঝবো। তখন সে আরেকটা কথা বলতে গেছিলাম, ভুলে গেছিলাম, যে পিড়িটা যে ওকে দেওয়া হয়েছিল না, ওই পিড়িতে একটাও পেরেক কাঠি ছিল না, ওটা 1 কাঠের পিড়ি ছিল, আচ্ছা, মানে সেটার মধ্যে কোনো পেরেক বা কিছুর কাজ থাকবে। এটা কি ওটা কি রিচুয়ালের মধ্যেই আছে? হ্যাঁ, মানে বলেই দিয়েছিল। আচ্ছা, পুরোহিতই বলছিল, মানে তান্ত্রিকটাই বলছিল যে সেটা 1 কাঠের পিড়ি হবে, সেটাতে কোনো পেরেক বা নতুন করে বানানো। আমরা জানি যে মানে পেরেক বলতে লোহা দিয়ে তৈরি হয়, লোহার সাথে ভূতের কিছু একটা আছে, ওটার জন্য হয়। আচ্ছা, 1 কাঠের পিড়ি, 1 কাঠের পিড়ি। তো এবার ওইটা ও কি করছিল, ও প্রুফ দিয়েছিল হচ্ছে 2টা প্রুফ দিয়েছিল, সেটা হচ্ছে সেই পিড়িটাও সিলিং এ উঠাই দিয়ে গেছিল, যাওয়ার সময় সিলিং এ উঠায়, মানে সিলিং এর উপরে না, কিন্তু সিলিং এ চিপকে গেছিল, হ্যাঁ, সেটাকে 4 জন ঝুলে নামাইছে, 4 জন ধরে নামাইছে, চুম্বক যেমন আটকে থাকে, হ্যাঁ। আর আরেকটা করে গেছিল, সেটা হচ্ছে দূরের একটা গাছের একটা ডাল ভেঙে গেছিল, সত্যিকারই করে, হ্যাঁ সত্যি করে। তারপর আর কোনো এফেক্ট পড়েনি ওখানে? আর মিগিটা কি তারপর সলিউশন হয়েছিল? তারপর কিছু সলিউশন হয়নি, তারপর আর বাঁচানো যায়নি, মানে উনি বলেই গেছিল যে বাঁচানো যাবে না, মানে একদম অন্তিম লগ্নে লাস্ট স্টেজে কিছু করা যেত না। তারপর তো মামা মারা গেল, মানে জেঠু মারা গেল, এই তো এই ঘটনা। আচ্ছা, তো আপনি শুনলেন যে কি করে অন্য জগৎ থেকে একটা মানুষকে ডেকে নিয়ে এসে এভাবে
কনভারসেশন করা, যাকে দেখা যাবে না, তো কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, যে বললো ঢকঢক করে দুধ খাচ্ছে, সেটা সাউন্ড অব্দি শোনা যাচ্ছে, কিন্তু মানুষটাকে দেখা যাবে না। পরপর অনেকজন এসেছে এরকম। আরেকটা কথা, হ্যাঁ যখন গেছিল না তখন কবিরাজটা বলছিল যে মানে কয়েকজন যদি তোমাকে দেখতে পারতো ভালো হতো। তো তখন ও বলছে যখন আমি বলবো তখনই তোরা তাকাবি। তো একসময় তাকাইছে, বাবারা সবাই দেখছে, যখন দেখছি তখন নাকি দেখছি জোনাকি পোকার যে যেরকম আলো হয় না, ওর থেকেও একদম তীক্ষ্ণ আলো একটা বেড়ার ফাঁক দিয়ে বেড়ায় গেল, মানে ফসফরাস, মানে ছোট ছোট লাইট, সবুজ সবুজ হলুদ যেমন হয় জোনাকিগুলো। আচ্ছা, হ্যাঁ এরমই একটা ছোট্ট সরু তীক্ষ্ণ লাইট আস্তে করে বেড়ার ফাঁক দিয়ে বেড়ায় গেল, মানে এইটুকুটাই দেখতে শেষের দিকে। হ্যাঁ মানে যখন সে চলে গেল। আচ্ছা। আর এটা দেখার পর আমার জেঠু, মানে যে বড় জেঠু, তখন আমার বড় জেঠু ভালোই 15-16 বছর, সে সেটা দেখে না পরের দিন, মানে পরের দিনে সেই দিনই বোধ হয় চোখের তল থেকে বেড়ায় না, ভয়ে আতঙ্কে আমি বেরাবো না, প্রচুর ভয়। মানে আমার বড় জেঠু তখন একটা সেন্স হয়েছিল না যে 16-18-19 তখন সে বেরাবে না, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। আজকে আমাদের গেস্ট ছিল দৃষ্টি বক্সী, তার জীবনের ঘটনাগুলো তো শোনালেন। আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে, সাসপেন্স, ভুতুড়ে, বা কোনো ইমোশনাল টাইপ, হার্ট ব্রেক হয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্টাল, বা কোনো জীবনের যে কোনো মেমোরি, তাহলে দ্বিধা না করে নিচে দেখুন নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনাদের গল্পটা আমাদের সাথে শেয়ার করুন। যদি আমাদের ভালো লাগে, আজকে দৃষ্টির বাড়ির মতো আপনাদের বাড়িতেও চলে যাব, গিয়ে আপনার ঘটনা শুনবো, এবং এই ঘটনাগুলো শুধু আমি আপনি না, পৌঁছে যাবে সকলের কাছে, সবাই শুনবে, সবাই এর শ্রোতা হবে, আর বলবেন আপনি। তো খোলা আকাশের নিচে আজকের এপিসোড 2 শেষ হলো দৃষ্টিকে দিয়ে। আর এরকমই ভালোবাসা দিতে থাকবেন, কমেন্ট করবেন, আবারও বলছি, কেন আপনাদের একটা কমেন্ট অনেকটা আমাদের মোটিভেট করে, একটা লাইক, আর প্লিজ সকলের সাথে শেয়ার করবেন। আগের পডকাস্টটা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন, এটাকেও আমরা আশা করব যে আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন। এরকম পডকাস্ট আমাদের আসতেই থাকবে। আমি ছিলাম অনন্য, আমার সাথে আছে ক্যামেরায় গৌরব দে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টের কোনো এপিসোডে। ধন্যবাদ।